সিনেমা দেখার মধ্যে এটা একটা রিচুয়ালের মতো, তাই না? মানে আপনি টিকিট কাটলেন, আপনি সিনেমা হলে ঢুকলেন, সিটে বসলেন, হ্যাঁ, একসময় অন্ধকার হয়ে গেল, ছবি শুরু হলো, এই যে পুরো প্রসেসটা, এটার মধ্যে একটা রিচুয়াল আছে। এগুলো পরপর ধাপ মেনে চলতে হয়, তবে আপনি ওই এক্সপিরিয়েন্সের জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু ফোনের ক্ষেত্রে ভেবে দেখুন, কোনো রিচুয়াল নেই। ফোন হচ্ছে আপনি যখন খুশি আপনি মেট্রোতে বসে অন করছেন, আপনি ঘরে বসে দেখছেন, ঘরে ফ্যান চলছে, ঘরের মধ্যে রান্না হচ্ছে, হয়তো টিভিও চলছে আপনার একই সঙ্গে। এই এত কিছু চলছে, তার মধ্যে আপনি ফোন দেখছেন, বা আপনি ট্রামে বাসে রাস্তায় সর্বত্র দেখছেন, এবং সর্বত্রই শোনার চেষ্টা করছেন, হয়তো হেডফোন দিয়েই শুনছেন, স্পিকারে সবসময় শুনছেনও না, কিন্তু তারপরেও আপনি একটা অন্য সাউন্ড এনভায়রনমেন্টের মধ্যে বসে শুনছেন। তা সেটা তো আপনি বলতে পারেন যে আমার কাছে নয়েজ রিডাকশন হেডফোন আছে, থাকতে পারে, কিন্তু তারপরেও সেই নয়েজ রিডাকশন হেডফোনও হয়তো একটা আহ, মোটামুটি আইসোলেশন আপনাকে দিচ্ছে আশেপাশের পরিবেশ থেকে। কিন্তু তারপরেও আপনি যে পরিবেশে উপস্থিত হয়ে পুরো জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন, কারণ সিনেমা দেখাটা কিন্তু শুধু শোনা বা দেখা আলাদা করে দেখলে হবে না। সিনেমা দেখা হচ্ছে দেখা শোনা মিলিত একটা অভিজ্ঞতা, এবং সেইটা একটা নতুন অভিজ্ঞতা, মানে সেটা দেখাও নয় শোনাও নয়, মানে ইটস বোথ টুগেদার। এটার জন্য আমাদের কোনো শব্দ নেই এটাকে ব্যাখ্যা করার একটা শব্দে। তো সেই কারণে সিনেমা হলে বসে দেখার যে রিচুয়াল, যেটাকে আমি বলছি, সেইটা যখন সেই রিচুয়াল থেকে আপনি বেরিয়ে এসে যখন একটা কিছু শুনছেন, তখন এক্সপিরিয়েন্সটা এনিওয়ে বদলে যেতে বাধ্য। এবারে সেই বদলটা আরো বেশি অ্যাফেক্টেড হচ্ছে যখন আপনার এই ছোট ছোট স্পিকার, ছোট ইয়ে আসছে, এবং আমরা চেষ্টা করছি সেই বদলটা সত্ত্বেও আপনাকে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্সের কাছাকাছি নিয়ে যাওয়ার, যে এক্সপিরিয়েন্সটা আপনার হলে বসে হতো তার কাছাকাছি নিয়ে যাওয়ার। হয়তো ধরুন একটা ছবিতে আমার খুব নৈঃশব্দের ব্যবহার আছে, এইভাবে যদি আমি ভাবি, এমন একটা ছবি যেখানে শব্দ অত মানে সাংঘাতিক জোরালো কিছু হচ্ছে না, মানে সাংঘাতিক গুলিগোলা চলছে না, মারপিট হচ্ছে না, বা অনেক গান নেই ছবিতে, মানে যদি একটা খুব সাধারণ ছবি, এমনি ছবির কথা ভাবি যেখানে সবকিছুই খুব কোয়াইট, হয়তো ডায়লগও নেই অনেকখানি, এমন হতে পারে, হ্যাঁ, যে খুব কম ডায়লগ আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ আছে, হয়তো গাছ থেকে একটা পাতা পড়ছে সেই শব্দটাও শোনানোর চেষ্টা করা হয়েছে, একটা এক ফোঁটা জল পড়ছে টুকটুক করে বেসিনে, সেটাও শোনানোর সব চেষ্টা করা হয়েছে। এই ধরনের জিনিস আহ, আপনাকে যদি আমাকে এক্সপিরিয়েন্সটা ফোনেও দিতে হয় সিনেমা হলের মতো করে, তখন কিছু কিছু কম্প্রোমাইজ করতে হয়। তো সেই জিনিসটা তখন এক্সপিরিয়েন্সটার এক থাকে না, এইটুকুই মানে বলার। এবং কম্প্রোমাইজটা টেকনিক্যালি এখানে বলার এটা স্কোপ নেই, কিন্তু আমি বলছি এই এক্সপিরিয়েন্সটা এক হয় না, হতে পারে না। হ্যাঁ, ফিল্ম তো একটা দেখার বিষয়, মানে আমরা সিনেমা দেখতেই যাই, এটা ঠিকই, এটা একটা সাধারণভাবে ধারণা। তবে ফিল্ম হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা শব্দকে এমনভাবে ব্যবহার করছে যেটা আর কোনো মিডিয়াম সেভাবে করেনি। তার কারণ আহ, মানে অন্যান্য যা যা এক্সপ্রেশন মানুষের আছে, হ্যাঁ, অন্যান্য আর্ট ফর্ম যা 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 আছে, সেখানে শব্দের প্রয়োজন বা শব্দকে একটা এক্সপ্রেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করার ব্যাপারটা তো সেভাবে ছিল না। সম্ভবত সেই কারণেই আমাদের যে কোনো একটা আর্ট ফর্মের সঙ্গে যখন আমরা এনগেজ করি, কোনো কিছু একটা আহ, কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স করি, তখন সেটাকে সম্ভবত আমরা দেখা দিয়ে এই কারণে ভাবি, সেটা আমার ধারণা। আবার এমন সবসময় যে আহ, দেখা আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আমাদের এমনি প্রতিদিনের অভিজ্ঞতায় যদি আমরা ভাবি, সেটা হচ্ছে আমরা কিন্তু মূলত যেভাবে চারপাশটা এক্সপিরিয়েন্স করি, চারপাশটা যেভাবে দেখতে পাই, সেটা মূলত হচ্ছে চোখ দিয়ে দেখার মতো। শুনি না আমি বলছি না, শুনি, কিন্তু সেটা খুব কনসাসলি না যতটা কনসাসলি আমরা দেখি। সম্ভবত সেই কারণে দেখার শব্দটার উপরে কোথাও একটা জোর পেয়ে যায়, যদিও সিনেমা আদৌ একবারই শুধুমাত্র দেখার বিষয় না, দেখা এবং শোনার বিষয়।
শব্দ কি করে ইম্পর্টেন্ট সেই কথাটা যদি আমরা ভাবি, তাহলে কতগুলো জিনিস আছে। এক হচ্ছে সিনেমায় মানে সাধারণভাবে দেখতে গেলে গল্প যেভাবে বলা হয়, গল্প বলার একটা মূল উপাদান হচ্ছে ডায়ালগ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজ একটা মেজর ওই জন্য কম্পোনেন্ট সিনেমার সাউন্ড ট্র্যাকের। এছাড়া একটা মুহূর্তকে তৈরি করার জন্য শব্দ যেভাবে ব্যবহার করা হয়, মানে খুব সাধারণ টেকনিক দিয়েও হতে পারে, যেমন একটা শব্দকে খুব জোরে ব্যবহার করা হলো, একটা শব্দকে কখনো একদম নিঃশব্দ করে দেওয়া হলো, এই ধরনের জিনিস দিয়ে হতে পারে। মানে একজন ধরুন আনমনে বসে আছেন ঘরের মধ্যে, একটা খুব দুশ্চিন্তা চলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটা আমরা এমনভাবে ব্যবহার করলাম, এত জোরালোভাবে ব্যবহার করলাম যে ওই দুশ্চিন্তাটা কোথাও একটা আন্ডারলাইন্ড হয়ে গেল। তো এই ধরনের ছোট ছোট জিনিস আমরা সিনেমায় সারাক্ষণ করি। ঋত্বিক ঘটকের যদি আপনি দেখে থাকেন, অযান্ত্রিক আপনারা দেখে থাকেন, অযান্ত্রিক একটা খুব ক্লাসিক্যাল টেক্সটের মতো সিনেমায়, যেখানে উনি যেভাবে শব্দ ব্যবহার করেন, সেই শব্দটা এমনভাবে ব্যবহার করা হয় মনে হয় যে গাড়িটার যেন একটা প্রাণ আছে। ওই যে একটা গাড়ির সঙ্গে মানুষের একটা সম্পর্ক, ড্রাইভারের সঙ্গে তার গাড়ির সম্পর্ক, এর মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠার কাজটা, যে একটা জৈবিক ভাব আনা পুরো যন্ত্রের মধ্যে যে জৈবিকতা নিয়ে আসে, সেইটা শব্দের মাধ্যমে হয়। যে যখন ওর ড্রাইভার গাড়িটা ঠান্ডা করার জন্য জল ঢালে, ইঞ্জিনে ঢকঢক ঢকঢক করে জল খাওয়ার মতো আওয়াজ হয়। আবার গাড়িটা যখন রেগে যায়, একটা অদ্ভুত, ড্রাইভারের সঙ্গে গাড়ির আবার নানা রকম মানবিমানের ব্যাপার আছে। এক জায়গায় গাড়ি যখন রেগে যায় ড্রাইভারকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখে, তখন একটা ফোঁস 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 করে ভয়ঙ্কর শব্দ বেরোয় ইঞ্জিন থেকে। হ্যাঁ, তো এই যে এটা দিয়ে কি হচ্ছে, এটা তো শুধু ভিজুয়ালি দেখালে তো কখনোই বোঝা যেত না। ভিজুয়ালি দেখালে দেখা যেত শুধু জল ঢালা হচ্ছে, ভিজুয়ালি দেখালে দেখা যেত শুধু গাড়িটার ইঞ্জিন গরম হয়ে গেছে, একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু এই যে শব্দটা লাগিয়ে দেওয়া হলো, এর ফলে কি হলো, সঙ্গে সঙ্গে ইমেজটা আর একটা মাত্রা পেল। সেই মাত্রাটা কি না, মাত্রাটা আসলে গল্পের যে মূল থিম সেটাই, যে আমরা এখানে কি বলছি, যে একজন মানুষের সঙ্গে একটা যন্ত্র, সে একটা গাড়ি, কিন্তু সেই গাড়িটার সঙ্গে ড্রাইভারের এমন একটা আত্মিক সম্পর্ক, সে গাড়িটাকে ছাড়া বাঁচতে পারে না, গাড়িটাই তার জীবনের সব। তো এই যে একটা জৈবিক উপাদান অ্যাড করা হলো পুরো এক্সপিরিয়েন্সটাতে, এটা শব্দের মাধ্যমে হলো। তো সিনেমা এরকম সারাক্ষণই শব্দকে নানাভাবে ব্যবহার করেছে। ফলে সিনেমা কখনোই শুধুমাত্র দেখার বিষয় না, ওই দেখা এবং শোনা সমস্ত মিলিয়ে একটা 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 নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আসলে এটা দেখাও নয়, শোনাও নয়, মিলিত একটা এক্সপিরিয়েন্স। শব্দের আর একটা ব্যবহারও অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, সেটা এখানে বলা যেতে পারে। সেটা হচ্ছে যে শব্দ যে সবসময় ছবিতে ছবির একটা সরাসরি উপাদান হিসেবে আসবে তা নয়। মানে যেরকম আমি বললাম এই গাড়ির উদাহরণ দিতে গিয়ে অযান্ত্রিকের, যে সেখানে গাড়িটাকে দেখছি, গাড়ি সম্পর্কিত একটা শব্দ বা গাড়িটাকে অ্যাড্রেস করে একটা শব্দকে নিয়ে আসা হচ্ছে, এটা একটা এক ধরনের ব্যবহার। কিন্তু আর এক ধরনের ব্যবহার হচ্ছে শব্দ এমনভাবে আসতে পারে ছবিতে, যেখানে সেই শব্দের সঙ্গে সরাসরি কোনো একটা চরিত্রের বা কোনো ঘটনার, পারিপার্শ্বিকের কোনো মিল খুঁজে পাওয়া সবসময় সম্ভব নয়। একেবারেই একটা সম্পূর্ণ আলাদা এলিমেন্ট হিসেবেও শব্দ আসতে পারে, এবং সেই শব্দটা তখন কাজ করে একটা সম্পূর্ণ একটা এক্সপেরিয়েন্সের মতো করে। মানে ওই ছবিটা দেখতে দেখতে শব্দটা শুনতে একটা এক্সপিরিয়েন্স হলো। এবার এই শব্দটা কোথা থেকে এলো, কেন এলো, এইটা গুরুত্বপূর্ণ নয়, সেখানে শব্দের অভিঘাতটা গুরুত্বপূর্ণ। এরকম একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায় চাবুকের শব্দ, বহুল আলোচিত। চাবুকের শব্দটা কয়েকবার ফিরে আসে ছবিটাতে, যেখানে মূলত নিতার, ছবির যিনি মূল চরিত্র নিতা, তার মনের কোনো একটা তীব্র অভিঘাতের প্রসঙ্গে ঘুরে ফিরে আসে এই চাবুকের শব্দটা। একটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে যেখানে গল্পে আছে যে সনৎ ছিলেন হচ্ছে নিতার প্রেমিক, কিন্তু পরে সেই প্রেমিক নিতাকে ছেড়ে যান এবং বিয়ে করেন তার বোন গীতাকে। এবার গীতার সঙ্গে সনতের সংসার যখন চলছে, নিতার বাড়ির অবস্থাও টালমাটাল, ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়। একটা খুব টালমাটাল সময়ের মধ্যে দিয়ে নিতা যাচ্ছে,
সেরকম একটা সময়ে একটা সনদের সঙ্গে সাক্ষাৎকারের দৃশ্য আছে, যেখানে সনদ আর নিতা তাদের পুরনো একটা পরিচিত জায়গায় গিয়ে বসে, কথা বলে। একটা ঝিলের মতো একটা জায়গা, যেখানে দূরে একটা ট্রেন লাইন আছে, পাশে বড় বড় গাছ আছে, ওইখানে ওরা যেত আগে। ওই জায়গাটাতে গিয়ে ওরা একটা কথা বলে। সনদ এই সিকোয়েন্সটাতে বিশেষ বিশেষ এই সিকোয়েন্সটাতে সনদ খুবই একটা অ্যাপোলজেটিক একটা ভাব নিয়ে কথা বলে, খুবই ক্ষমা প্রার্থী এরকম একটা ভাব নিয়ে কথা বলে নিতার সঙ্গে, যে সে যা করেছে তার জন্য তার শাস্তি প্রাপ্য, সে ক্ষমা চাইতে চায় নিতার কাছে। এবং কোথাও একটা এই ব্যাপারটা আসে ওর কথার মধ্যে, যে সে একটা একটা কোথাও একটা ফিরে আসার সেন্স আছে, মানে সে আবার ফিরে আসতে চায় নিতার কাছে একভাবে। সে ফেরাটা মানে আমি সরাসরি ফেরা হয়তো নয়, বা একটা কোথাও একটা মানসিক আশ্রয়ে ফেরার কথা হয়তো সে বলতে চায় নিতার কাছে। এবং নিতা এটা সম্পূর্ণ উপেক্ষা করে, কারণ নিতার জগৎ তখন সম্পূর্ণ ভিন্ন। নিতা সম্পূর্ণ উপেক্ষা করে। এই দৃশ্যটা অলমোস্ট রিপিট হয় অ্যাকচুয়ালি। এই দৃশ্যটা আগেও আছে, যখন ওদের প্রেমের সিকোয়েন্স, কোন একটা প্রেমের সিকোয়েন্সে একটা ট্রেন পাস করে যায় দূর থেকে, এইসব কথা যখন চলছে, নিতা স্ট্রেট উঠে হেঁটে চলে যায়। ক্যামেরা প্যান করে, আমরা দেখি একটা বিরাট গাছ, তার নিচে নিতা হেঁটে চলে যাচ্ছে ঝিলের পাড় ধরে। আর তখন আমরা সাউন্ড ট্র্যাকে সাংঘাতিকভাবে একটা চাবুকের শব্দ শুনতে পাই। এই চাবুকের শব্দটা কি হিসেবে এলো ওখানে? এই যে আমার মনে হয় এই যে প্রত্যাখ্যানের গল্প, একসময় প্রত্যাখ্যানটা ছিল সনদে প্রত্যাখ্যান, যখন নিতা তাকে তীব্রভাবে চেয়েছিল। আর এখন সনদ যখন কোনো একটা জায়গায় বলছে যে না, আমি মনে হয় ভুল করেছি, এরকম একটা ভাব নিয়ে সে নিতার কাছে ফিরে আসতে চাইছে, নিতা তাকে প্রত্যাখ্যান করে। কারণ নিতার জগৎ পাল্টে গেছে, নিতা বুঝতে পেরেছে যে এই সনদ আর সেই সনদ নয়। তো সে প্রত্যাখ্যান করে, এবং একই সঙ্গে সে প্রত্যাখ্যান যে করছে একটা কোনো প্রতিশোধ স্পৃহা নিয়ে তা নয়, তারও ভেঙে যাচ্ছে ভেতর। তো কিন্তু সে নীরব থেকে জাস্ট উঠে চলে যায়। যে ক্যারেক্টারটা যেভাবে ডেভেলপ হয়েছে ছবিতে, তাতে হয়তো তার এরকমই করার কথা। সাউন্ড ট্র্যাকটা কি করে, এই এক্সপিরিয়েন্সটাকে আর একটু এনহ্যান্স করে দেয়। এই চাবুকটা তখন, মানে এই চাবুকটা কার উপরে পড়ে? এই চাবুকটা হয়তো সনদের উপরেই পড়ে একভাবে, একটা প্রত্যাখ্যানের অভিঘাত হিসেবে। আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, জনপ্রিয় ছবি থেকে উদাহরণ দেওয়া যায়। বহু ছবিতে হয় যেখানে সিনেমা শব্দকে এইভাবে এক্সপ্লোর করেছে। মানে শব্দ তখন শুধুমাত্র কোনো একটা, সবসময় যে একটা কোনো অর্থবহ একটা কোনো কিছু হিসেবে আসছে তা নয়, মানে ভাষা হিসেবে আসছে না, একটা কোনো সোর্স মানে একটা কোনো উৎস থেকে শব্দ হচ্ছে এরকম ভাবেও আসছে না, মানে একটা গাড়ি চলে যাচ্ছে তার শব্দ, বা ট্রেন চলে যাচ্ছে তার শব্দ, এরকম ভাবেও আসছে না। শব্দ আসছে একটা সম্পূর্ণ নিজস্ব চেহারা নিয়ে, নিজস্ব একটা এলিমেন্ট, একটা মানে একটা আলাদা এন্টিটি নিয়ে, নিজস্ব একটা অস্তিত্ব নিয়ে। এইটা আমার মনে হয় সিনেমায় শব্দের সবচেয়ে বড় জোর, যেখানে শব্দ তার নিজস্ব অস্তিত্ব দিয়ে একটা এক্সপিরিয়েন্সকে কন্ট্রোল করতে পারে। এবং ওই চাবুকের শব্দটা বন্ধ করে আমরা যদি ছবিটা দেখি, এবং চাবুকের শব্দটা সহ ছবিটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অভিঘাতটা কোথায়। ডাবিং এর ব্যাপারটা আমি বলবো যে এইটা একটা মানসিকতার ব্যাপার। সত্যি কথা বলতে, মানে ডাবিং একটা একটা অন্যতম খুব শক্তিশালী টুল সিনেমার, ফিল্ম মেকিং এর। এর সঙ্গে সঙ্গে ডাবিং আগে প্রয়োজন ছিল, এড়ানো যেত না, কারণ ক্যামেরা চললে শব্দ হতো, ক্যামেরার আর আরো নানা মানে লোকেশনে সাউন্ড রেকর্ড করার নানাবিধ ঝামেলা ছিল। পরে যন্ত্রপাতির উন্নতি হয়েছে, নয়েজ রিডাকশন এত সাংঘাতিক শক্তিশালী হয়ে গেছে, এখন সব মিলে এখন লোকে একটা লোকেশনে গিয়ে রেকর্ড করার ব্যাপারটা দিকে ক্রমশ সেই প্রবণতাটা বেড়েছে। এখন ব্যাপার হচ্ছে, একদম শুরুতে কিন্তু তাই ছিল, তখন লোকেশনেই শব্দ রেকর্ড হতো, সরাসরি ওখানে সাউন্ড ট্রাক যেত, অপটিক্যাল প্রিন্ট হতো, সরাসরি রেকর্ড হতো। এবারে সেই ব্যাপারটা মাঝখানে ডাবিং, যখন আমরা ডাবিং এর পদ্ধতিটা আবিষ্কার হয় যে এরকমও করা যায় যে আমি পরে আমার ঠোঁট মিলিয়ে একটা কথা স্টুডিওতে বলতে পারি এসে, পদ্ধতিটা যখন আবিষ্কার হয় তখন এটার বহুল ব্যবহার হয়।
তার দুটো একটা বড় দিক আছে। এক হচ্ছে যে এটা অনেক মানে প্রোডাকশন কস্টের জায়গায় এটার একটা বড় এফেক্ট আছে। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র শব্দের জন্য অনেক সময় টেক ক্যান্সেল হয়, বাতিল হয়। যে এমনি পারফরমেন্স হয়তো খুব ভালো, সব দিক দিয়ে ভালো হয়েছে, ক্যামেরার কোনো ত্রুটি নেই, ক্যামেরার মুভমেন্টে কোনো ত্রুটি নেই, কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা অভিনেতার উচ্চারণে ত্রুটি আছে, হয়তো কিছু একটা বলার সময় ত্রুটি হয়েছে, বা যখন কথাটা বলেছেন ঠিক সেই সময় যেখানে শুটিং হচ্ছে সেই মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন বেরিয়ে গেছে, ফলে এরোপ্লেনের শব্দটা রেকর্ড হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, তখন আমাকে আবার একবার টেকে যেতে হচ্ছে। এই যে এতে কি হচ্ছে, খরচ বাড়ছে। মানে ডাবিং কি, ডাবিং হচ্ছে একটা নতুন করে আর একবার করতে পাওয়ার সুযোগ। তো একটা জিনিস, একটা পারফরমেন্সেরই কিছুটা অংশ আর একবার আপনি নতুন করে করতে পারছেন। তো ডাবিং অনেক ছোট ছোট চেঞ্জ অভিনেতারা করেন, অনেক সময় করতে পছন্দ করেন, ডিরেক্টররা করতে পছন্দ করেন ছোট ছোট চেঞ্জ। তো সেই জায়গাগুলো আসছিল ডাবিং এ বরাবর। মূলত আমার ধারণা খরচের কারণে, যে খরচ একটা ডাবিং এর ক্ষেত্রে বড় বিষয়। আমার ধারণা কলকাতায় সবাই যেটা মাথায় রাখেন সেটা হচ্ছে মূলত আমাদের ইন্ডাস্ট্রি তো বড় ইন্ডাস্ট্রি নয়, সেই জন্য খরচের কথাটা সবাই ন্যাচারালি মাথায় রাখেন। সেইটা একটা বড় কারণ ডেফিনেটলি না হওয়া। কিন্তু লোকেশন সাউন্ডের আবার অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে দুটোরই প্রস অ্যান্ড কনস আছে, আসলে দুটোরই সুবিধা অসুবিধা দুরকমই আছে। লোকেশন সাউন্ডের একটা বড় দিক হচ্ছে যে আপনি একজন যখন পারফর্ম করছেন তখন তার সমস্ত পারফরমেন্স সমস্তটুকুই আপনি রেকর্ড করছেন। যখন আপনি লোকেশন সাউন্ড করছেন না, আসলে শুধু আপনি ভিজুয়ালটা রেকর্ড করছেন, তার শব্দটা রেকর্ড করছেন না, মানে 50% রেকর্ড করছেন পারফরমেন্স, বাকি 50% ফেলে রাখছেন পরে করবেন বলে। এতে অভিজ্ঞ আর্টিস্ট হলে হয়তো অসুবিধা হয় না, কিন্তু অনভিজ্ঞ অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়। মানে 1.5 মাস 2 মাস পরে ফিরে এসে স্টুডিওতে এক্স্যাক্টলি ওই এক্সপ্রেশনে ফিরে যাওয়া অনেক সময় কঠিন হতে পারে। আমরা এটা কাজ করতে গিয়ে দেখেছি যে লোকেশনে রেকর্ড হওয়া একটা ডায়ালগ এত সুন্দর বলেছেন, অনেক সময় ঠিক সেই সৌন্দর্যটা যেন ফিরে এলো না, ডাবিং এটা হয়। আর একটা ব্যাপারও আছে, লোকেশনে রেকর্ড হওয়া শব্দের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকে। মানে আমরা যতই হোক, ডাবিং তো একটা ঘরের মধ্যে হয়, মানে স্টুডিওর এনভায়রনমেন্ট কন্ট্রোল সবই ঠিক আছে, কিন্তু তারপরেও সেটা একটা ঘরের মধ্যে হচ্ছে। আপনি একটা খোলা মাঠে কেউ দুজন কথা বলছেন, সেখানে যে শব্দটা যখন রেকর্ড হচ্ছে, আর সেই শব্দটাই যখন আবার ওই একই কথা যখন আমরা একটা বদ্ধ ঘরে বসে রেকর্ড করছি, সেই দুটো শুনতে একরকম হতে পারে না, হওয়া সম্ভব না। সেই কারণে আমাদের যে ন্যাচারাল এক্সপিরিয়েন্স, একটা শব্দ শোনার যে স্বাভাবিক অভিজ্ঞতা, সেই স্বাভাবিক অভিজ্ঞতাটা আমরা ডাবিং এর ক্ষেত্রে আমরা যখন লোকেশন সাউন্ড রেকর্ড করি এবং সেটা আবার পরে পর্দায় শুনতে পাই ফিরে, সেটা অনেক বেশি ন্যাচারাল লাগে, মনে হয় যে হ্যাঁ এরকমই হওয়ার কথা। আর তাছাড়া যেটা বড় দিক লোকেশন সাউন্ডের সম্পর্কে, যেটা সবসময় বলতেই হবে, সেটা হচ্ছে পারফরমেন্স, মানে অভিনেতাদের পারফরমেন্স। তারা তো যখন ক্যামেরার সামনে অভিনয় করছেন, সঙ্গে সহ অভিনেতারা রয়েছে, সেখানে একটা সে তার যে এনগেজমেন্ট, এবং তিনি সেই ছবিটার মধ্যে রয়েছেন, তিনি তো টানা কাজ করছেন, তিনি সেই চরিত্রটার মধ্যে রয়েছেন, তার যে এনগেজমেন্ট, এই এনগেজমেন্টটা আসলে যতই যে যাই বলুন, আমার ধারণা একটু ভেঙে যায় যখন ডাবিং হয় 2 মাস পরে 1.5 মাস পরে, তখন তিনি একটা অন্য চরিত্রে কথা ভাবছেন, অন্য একটা চরিত্র নিয়ে কাজ করছেন, তখন তাকে এই পুরোনো চরিত্রটাতে ফিরে এসে অভিনয় করতে হয়তো একটু অসুবিধা হয়। তারপরেও আমি বলবো না যে মানে এটা মানে আমরা বিখ্যাত অত্যন্ত বড় বড় ছবির অবিস্মরণীয় অভিনয় দেখেছি যেগুলো ডাবিং করা, ফলে এটা অবশ্যই অভিনেতার দক্ষতার উপরে নির্ভর করে। কিন্তু তারপরে ওই যে বললাম, একটা ন্যাচারাল টেক্সচার, একটা পারফরমেন্স একবারই হচ্ছে, সেটাকে পুরোটা ক্যাপচার করা, এই পাওয়ারগুলো লোকেশন সাউন্ডের রয়েছে। কিন্তু আমাদের এখানে আমার ধারণা মূলত আটকে গেছে খরচের কারণে।